বাইচা আছি ওইটা মনে করেন যে বাইচা না থাকার মতনই। প্রফিট তো আর পাবো বলে আশা করি না। ইভ্যালির ফাঁদে ৪৪ লাখ গ্রাহক, সিও রাসেল ও স্ত্রীর নামে সাভারে কোটি কোটি টাকার সম্পদ। প্রতারণা মামলায় ২ জন ৩ দিনের রিমান্ডে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি আমাদেরকে প্রায় ১,০০০ কোটি টাকা দেওয়ার কথা জানায়। তারা অনেক গ্রাহককে তারা এভাবে ঠকিয়েছে, তাদের টাকা পয়সা আত্মসাৎ করছে। যে কোনো মূল্যে বিনিয়োগের টাকা উদ্ধারের পরামর্শ। টাকাটা উদ্ধার করা যাবে না এই অনুমান ধরে বসে থাকলে চলবে না, উদ্ধার করার চেষ্টা করতে হবে। গভর্নমেন্ট এই জিনিসটা আরো দেখভাল করে তার লাইসেন্সের আওতায় নিয়ে আসা উচিত ছিল। গ্রাহকরা টাকা পাবে, কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার, লং প্রসিডিউর। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত ১১টার সময় সঙ্গে আছি আমি তানজিলা খান মিম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরে গুরুত্ব পাবে করোনা টিকা, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যু। জাতিসংঘ সাধারণ অধিবেশনে নিউ ইয়র্ক যাওয়ার পথে ফিনল্যান্ডে শেখ হাসিনা। স্টেশনের অবকাঠামোগত নির্মাণ কাজ শেষে সরেজমিনে দেখা যায় শেষ পিলার থেকে ফুটপাতের দূরত্ব ৪ ফিট, কোথাও কোথাও সেটি ২ ফিট পর্যন্ত। মেট্রো রেলে যাত্রী ওঠানামার সুবিধায় নতুন করে জমি অধিগ্রহণের সিদ্ধান্ত। ফার্মগেটে হাব করার পরিকল্পনা। প্রকল্প এলাকা থেকে যন্ত্রাংশ চুরির ঘটনায় গ্রেফতার ৫। আবহাওয়ার পরিবর্তনে ডেঙ্গুর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে জ্বর, নিউমোনিয়ায় আক্রান্তের সংখ্যা। হাসপাতালে হিমশিম অবস্থা। ধুলোবালি থেকে দূরে থাকার পরামর্শ। নোয়াখালীর সোনাইমুড়িতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে প্রাণ গেল ৪ জনের। একজনকে বাঁচাতে গিয়েই দুর্ঘটনার শিকার হন বাকিরা। এলাকায় শোকাবহ পরিবেশ। এবং চট্টগ্রামে ১০ মাসের ছেলে শিশু অপহরণের পর ২০,০০০ টাকায় বিক্রি। চাঁদপুরে উদ্ধার, গ্রেফতার ৬। মাদারীপুর থেকে শরীয়তপুরে নিয়ে শিশুকে হত্যা, চাচি আটক। ইভ্যালির প্রতারণার ফাঁদে পড়েছেন ৪৪ লাখ গ্রাহক। প্রতিষ্ঠানটির অ্যাকাউন্টে ৩০ লাখ টাকা থাকলেও কর্ণধার রাসেল ও স্ত্রী গ্রাহকের টাকা হাতিয়ে নিয়ে সাভারে গড়ে তুলেছেন কোটি কোটি টাকার সম্পদ। সকালে এক সংবাদ সম্মেলনে কথা জানায় র্যাব। ইভ্যালির মোট দেনা ১,০০০ কোটি টাকা বলেও জানানো হয়। এদিকে মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী শামিমা নাসরিনকে ৩ দিন করে রিমান্ড নিয়েছেন আদালত। ইভ্যালির অ্যাকাউন্টে আছে মাত্র ৩০ লাখ টাকা, অথচ কোটি কোটি টাকার সম্পদ ইভ্যালির কর্ণধার রাসেল ও তার স্ত্রীর। প্রতারণার এমন ভয়াবহ চিত্রই বেরিয়ে এসেছে র্যাবের জিজ্ঞাসাবাদে। অর্থ আত্মসাৎ মামলায় আলোচিত ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামিমা নাসরিনকে গ্রেফতার করার পর তাদের কাছ থেকে মিলেছে বহু তথ্য। শুক্রবার এক সংবাদ সম্মেলনে র্যাব জানায় ইভ্যালির মোট দেনা প্রায় ১,০০০ কোটি টাকা। গ্রেফতারকৃতরা তাদের বিভিন্ন গ্রাহককে যে প্রতারিত করেছেন এই বিষয়ে বিভিন্ন তথ্য পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় ইভ্যালির কারসাজির মূল হোতা গ্রেফতারকৃত মোহাম্মদ রাসেল, যিনি প্রতিষ্ঠানটির সিইও এবং চেয়ারম্যান শামিমা নাসরিন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি আমাদেরকে প্রায় ১,০০০ কোটি টাকা দেওয়ার কথা জানায়। নতুন গ্রাহকদের ফাঁদে ফেলে পুরনোদের অল্প অল্প পণ্য গছিয়ে ব্যবসা চালাতো রাসেল। গ্রাহকদের টাকা পরিশোধ করতে না পারলে নিজেকে দেউলিয়া ঘোষণা করার পরিকল্পনা ছিল তার। ব্যক্তিগত পর্যায়ে যে সিইও রাসেলের কোটি কোটি টাকার সম্পদ সাভারে রয়েছে বলে তিনি জানান। গ্রেপ্তারকৃত রাসেল জানায় ইভ্যালির বর্তমান অ্যাকাউন্টে ৩০ লক্ষ টাকা রয়েছে। ব্যবসায়িক অপকৌশল ছিল নতুন গ্রাহকের উপর দায় চাপিয়ে দিয়ে পুরাতন গ্রাহকদের আংশিক অর্থ ফেরত অথবা পণ্য ফেরত দিতেন। এদিন দুপুরে রাসেল ও তার স্ত্রীকে আদালতে তোলা হয়। গুলশান থানায় প্রতারণার মামলায় তাদের প্রত্যেকের ১০ দিনের রিমান্ড চায় পুলিশ। ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। আদালত সন্তুষ্ট ৩ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। ইভ্যালি তারা বিভিন্নভাবে মানুষের থেকে টাকা পয়সা নিয়ে তারা তাদের সেই কাঙ্ক্ষিত যে পণ্য, সেই পণ্য তারা পায় না, এবং এইভাবে তারা অনেক গ্রাহককে তারা এইভাবে ঠকিয়েছে, তাদের থেকে টাকা পয়সা আত্মসাৎ করছে। আমাদের এখানে আর্গুমেন্টটা ছিল উনি যদি বের হতে না পারেন তাহলে এই লায়াবিলিটিগুলো ওনারা অ্যাডজাস্ট করবে কিভাবে, কারণ তাদেরকে তো হিসাব করে বের করতে হবে যে কারা কারা এই পণ্যের দাম পাবেন, কারা কারা পণ্য সরবরাহ করা হয়নি। এ কারণে ওনাদের বাইরে থাকা দরকার।
এদিকে ইভেলের সিইও এবং চেয়ারম্যানের মুক্তির দাবিতে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করার চেষ্টা করেন ভুক্তভোগীরা। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তির ঘটনাও ঘটে। এ মামলায় 21 অক্টোবর তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে। এহসানুল হক শাওন, সময় সংবাদ, ঢাকা। চোখ ধাঁধানো অফার আর আকর্ষণীয় পণ্যের কারিশমায় ই কমার্সের বিভিন্ন প্রতিষ্ঠানে বিনিয়োগ করেন কয়েক লাখ গ্রাহক। কিন্তু প্রতিষ্ঠানগুলোর প্রতারণায় ক্ষতিগ্রস্ত হয়ে এখন হতাশা আর ক্ষোভ বিরাজ করছে তাদের মাঝে। অর্থনীতিবিদরা বলছেন, অভিযুক্তদের গ্রেফতারি সমাধান নয়, যে কোনো মূল্যে বিনিয়োগের টাকা উদ্ধারের পরামর্শ দিয়েছেন তারা। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। রাজধানীর নড্ডাপাড়ার বাসিন্দা রকি বড় পর্যায়ে বিনিয়োগ করে ব্যবসা করার সামর্থ্য না থাকায় বেছে নিয়েছিলেন ই কমার্স খাতে বিনিয়োগ করে কিছু আয় করার। কিন্তু প্রতারণার ভেলকিবাজিতে এখন মূল টাকা ফেরত পাওয়া নেই দুশ্চিন্তায় সে। প্রফিট তো আর পাবো বলে আশা করি না, কিন্তু হচ্ছে যে ৫,০০০ টাকাগুলো যাতে পরিশোধ করতে পারি, সেজন্য আমাদের আসলে মূল টাকাটাই দরকার। তার মতো এ পাড়ার আরও রয়েছে তানজিল, রাফি সহ কয়েকজন তরুণ, যারা একটি প্রতিষ্ঠানেই করেছেন প্রায় ৩০ লাখ টাকা বিনিয়োগ। টাকাগুলো সব ঋণ করে আনছিলাম, তো এখন মনে করেন যে আমার উপরে প্রচুর প্রেশার। শুধু আমার না, তো আমাদের এখানে আমরা স্টুডেন্ট আছি প্রায় ৬-৭ জন, অ্যাভারেজে সবার মিলিয়ে প্রায় ২০ থেকে ২৫ লক্ষ টাকা। তো ওনার দিকে তাকে আমরা টাকাগুলো দিয়েছি। ২-৪ মাস ৫ মাস সময়ের মধ্যে যদি আমাদের মূল টাকাটা আমাদের দিয়ে দেয়, তাহলে অন্তত আমরা বাঁচার একটু ইচ্ছা জাগতে পারে। প্রতারণার এ কৌশল নতুন নয়, প্রায় 2 দশক ধরেই চলছে এমন ভূঁইফোর প্রতিষ্ঠানের গড়ে ওঠার দৃশ্য। অর্থনীতিবিদরা বলছেন, এসব ঘটনায় হুমকির মুখে পড়েছে সম্ভাবনাময় খাত ই কমার্স, যার প্রভাব পড়বে অর্থনীতিতে। গ্রাহকদের টাকা উদ্ধারে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্ব নেয়ারও তাগিদ দেন তারা। দ্বিপাক্ষিক আস্থার বিষয়টা আছে। একটা হচ্ছে যারা নতুন উদ্যোক্তা, যারা ভাবছে এই প্ল্যাটফর্মে ইউজ করবে, তারা এখন একটু হেজিটেট করবে যে তাদের উপর জনগণ কি আস্থা রাখবে। টাকাটা উদ্ধার করা যাবে না এই কথা থেকে, এই অনুমান ধরে বসে থাকলে চলবে না, টাকা উদ্ধার করার চেষ্টা করতে হবে। শুধু আইনি কাঠামো নয়, ই কমার্স খাতের প্রতিষ্ঠানগুলোকে ব্যাংকের মতো দৈনিক অর্থ লেনদেনের রিপোর্ট বাংলাদেশ ব্যাংকে পাঠানোর পরামর্শ সংশ্লিষ্টদের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, দীর্ঘ ১৯ মাস পর দেশের বাইরে রাষ্ট্রীয় সফরে গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগ দিতে সকালে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন সরকার প্রধান। এরই মধ্যে তিনি ফিনল্যান্ডে পৌঁছেছেন। রোববার তার নিউ ইয়র্কে পৌঁছানোর কথা রয়েছে। তার এই সফরে গুরুত্ব পেতে পারে করোনা টিকা, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যু। বৈশ্বিক মহামারী করোনায় প্রায় ২ বছর ধরে অনেকটি নিউ নরমাল পরিস্থিতিতে চলছে পৃথিবী। দীর্ঘ সময় পর এবার জাতিসংঘের অধিবেশনে সরাসরি যোগ দিতে দেশের বাইরে পা বাড়ালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সকালে 2 সপ্তাহের রাষ্ট্রীয় সফরে রওনা হলেন যুক্তরাষ্ট্রের পথে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে বিদায় জানান মন্ত্রিপরিষদের সদস্য সহ রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তারা। উপস্থিত ছিলেন কয়েকজন কূটনীতিকও। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্র যাবার পথে ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে 2 দিন অবস্থান করবেন শেখ হাসিনা। এরপর নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন এবং বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। 24শে সেপ্টেম্বর মূল অধিবেশনে বাংলায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের বৈঠকগুলোতে মহামারী ও ভ্যাকসিনের প্রাপ্তি সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে আলোচনার পাশাপাশি বেশ কয়েকটি দেশের সরকার প্রধান ও রাষ্ট্রপ্রধানের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে তাঁর। এছাড়া মুজিব শতবর্ষ উপলক্ষে জাতিসংঘ সদর দফতরের উত্তোলনে গাছের চারা ও একটি বেঞ্চ উৎসর্গ করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। জাতিসংঘের কর্মসূচি শেষে করোনাকালে প্রথম বিদেশ সফরে 25 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত ওয়াশিংটন ডিসিতে অবস্থান করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। 30 সেপ্টেম্বর সেখান থেকে রওনা হয়ে হেলসিঙ্কিতে একদিনের যাত্রা বিরতি শেষে আগামী 1 সেপ্টেম্বর দেশে ফিরবেন সরকার প্রধান শেখ হাসিনা। এদিকে যুক্তরাষ্ট্রের পথে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ বিমানটি স্থানীয় সময় শুক্রবার বিকেল 3:30টার কিছু সময় পর ফিনল্যান্ডে পৌঁছায়। হেলসিঙ্কির ভান্তা আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান ফিনল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল ইসলাম। এখানে একদিনের যাত্রা বিরতি শেষে রোববার নিউ ইয়র্কে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ। এদিকে টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য অংশীদারিত্বের ভিত্তিতে প্রধান অর্থনীতির দেশগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ডাকা মেজর ইকোনমিস্ট ফোরাম অন এনার্জি অ্যান্ড ক্লাইমেট শীর্ষক উচ্চ পর্যায়ের অনুষ্ঠানে ভিডিও বার্তায় তিনি এই আহ্বান জানান।
এ সময় কিছু প্রস্তাব তুলে ধরে শেখ হাসিনা বলেন, কার্বন নির্গমনকারী দেশগুলোকে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির হার 1.5 ডিগ্রি সেলসিয়াসে সীমিত রাখার প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে। Major carbon emitting countries must take action to reduce their emissions to keep the global temperature rise at 1.5 degree Celsius. The commitment of annual $100 billion climate fund by the developed countries has to be fulfilled, distributed 50-50 between adaptation and mitigation. Responsibility of rehabilitating people displaced because of sea level rise, increase in salinity, river erosion, floods, and droughts needs to be shared by all countries. And finally, major economies have to work with all stakeholders globally in partnership for ensuring a sustainable future for the next generation. মেট্রো রেলের স্টেশনগুলোতে যাত্রী ওঠানামা নির্বিঘ্ন করতে বেশ কিছু স্টেশনের আশেপাশে নতুন করে জমি অধিগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এতে খরচ কিছুটা বাড়লেও প্রকল্পের মোট ব্যয় ও সময়ের উপর কোনো প্রভাব ফেলবে না বলে জানান সংশ্লিষ্টরা। রাশেদ লিমনের রিপোর্ট। স্বপ্নের মেট্রো রেলের স্বপ্নযাত্রা শুরু না হলেও এরই মধ্যে এর স্বাদ পেয়েছে নগরবাসী। প্রথম দফায় ট্রায়াল রানের প্রথম পর্যায়ে 4টি স্টেশন ঘুরে আবারও ডিপোতে ফিরেছে দেশের প্রথম মেট্রো রেল। সেখানে অপেক্ষায় আরও 3টি ট্রেনের সেট। অন্যদিকে দিনরাত এক করে চলছে এপাশের কাজ। প্রথম 4টি ছাপিয়ে আগারগাঁও পর্যন্ত সবকটি স্টেশনেই বসে গেছে শেড। তবে বেশ কয়েকটি স্টেশনে বাদ সেজেছে ওঠানামার জায়গার অপর্যাপ্ততা। মেট্রো রেলের কাজের শুরু থেকেই প্রশ্ন ছিল গাজীপাড়া কিংবা শেওড়াপাড়ার মতো স্টেশনগুলোর চলাচলের পথ কতটা স্বাচ্ছন্দ্যময় হবে। স্টেশনের অবকাঠামোগত নির্মাণ কাজ শেষে সরেজমিনে দেখা যায় শেষ পিলার থেকে ফুটপাতের দূরত্ব 4 ফিট, কোথাও কোথাও সেটি 2 ফিট পর্যন্ত। আর তাই তো এই স্টেশনগুলোর চলাচলের পথ নিয়ে নতুন করে ভাবছে কর্তৃপক্ষ। তারা বলছেন ফুট ওভার ব্রিজগুলোর মতো ফুটপাতে থাকবে না ওঠানামার জায়গা, হবে আলাদা। এই লক্ষ্যে উত্তরা থেকে আগারগাঁও অংশে পল্লবী, মিরপুর 10, কাজীপাড়া, শেওড়াপাড়া স্টেশনে নতুন করে জমি অধিকরণের প্রক্রিয়া হাতে নিয়েছেন তারা। তবে সেজন্য বাড়বে না মেয়াদ। স্টেশনের এই মাথা থেকে শেষ মাথা পর্যন্ত সুন্দরভাবে একটা স্ট্যান্ডার্ড ফুটপাত আমরা করে দিব। সেখানে কিছু ল্যান্ড অ্যাকুইজিশন হতে পারে, মূল প্রকল্পের ব্যয় এবং সময় বৃদ্ধি পাবে না। এদিকে উত্তরা সেন্টার স্টেশনকে পিওডি করে উত্তরা উত্তর, আগারগাঁও ও কমলাপুর স্টেশনে হবে আলাদা স্টেশন প্লাজা। আর এই পথে রাজধানীবাসীর বাড়তি পাওনা হিসেবে যুক্ত হতে পারে ফার্মগেটের নতুন হাব। তাছাড়াও আমরা চেষ্টা করছি, যদিও স্ট্যান্ডার্ড 20 কিলোমিটারের 3টা, কিন্তু আমাদের ফার্মগেট একটা ট্রান্সপোর্ট হাবের মতো, সেই জন্য যে আমাদের ট্রান্সপোর্ট এখানেও একটা করা যায়। চলতি বছরই উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ট্রায়াল রানে যাবে দেশের প্রথম বৈদ্যুতিক ট্রেন। আর বাণিজ্যিক চলাচল 2022-এর ডিসেম্বরে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে রাজধানীতে মেট্রো রেল প্রকল্পের সরঞ্জাম চুরির ঘটনায় 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। 3টি ট্রাক সহ জব্দ করা হয়েছে লোহার রড, পাইপ, লিফটিং স্প্রিং সহ 1 টন ওজনের বিভিন্ন সরঞ্জাম। রাজধানী ঢাকাকে যানজট মুক্ত করতে উত্তরা দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত চলছে মেট্রো রেলের নির্মাণ কাজ। দেশের প্রথম মেট্রো রেল দিয়ে যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনের চিত্র এখনও দৃশ্যমান না হলেও ভাগ্যের পরিবর্তন হয়েছে উত্তরা ও তুরাগের ভাঙাড়ি ব্যবসায়ীদের। মেট্রো রেল প্রকল্পকে কেন্দ্র করে গড়ে উঠেছে ছোট ছোট ভাঙাড়ির দোকান, যেখানে অবাধে বিক্রি হচ্ছে মেট্রো রেলের যন্ত্রাংশ। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে মেট্রো রেল প্রকল্পে একের পর এক চুরির ঘটনা ঘটছে। কর্তৃপক্ষের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযানে নামে পল্লবী থানা পুলিশ। প্রথমে মিরপুর 12 নম্বর সেকশনের সিরামিক্স রোড থেকে দুলাল মিয়া ও তার তথ্যের ভিত্তিতে মিরপুর ডি ও এইচ-এস এর বৃন্দাবন এলাকা থেকে মেট্রো রেলের চোরাই সরঞ্জাম ট্রাকে তোলার সময় দেলোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিরপুর এলাকায় মেট্রো রেলের চুরি করা সরঞ্জাম রাখার কাজে ব্যবহৃত বড় বড় গোডাউনের খোঁজ মিলেছে। কিছুদিন আগেও প্রায় 2 টন মালামাল
ওনারা বিক্রি করেছে বিভিন্ন ভাঙ্গারি দোকানে। পুলিশ বলছে মেট্রো রেল প্রকল্পের সরঞ্জাম ও প্রকল্প এলাকার নিরাপত্তার জন্য তাদের নিজস্ব নিরাপত্তা কর্মী রয়েছে। তাদের চোখ ফাঁকি দিয়ে এসব চুরির ঘটনায় প্রকল্প সংশ্লিষ্টদের সম্পৃক্ততার বিষয়টি আমলে নেওয়া হয়েছে। একই সাথে পুলিশের পক্ষ থেকে 24 ঘন্টা নজরদারি করা হচ্ছে বলে জানানো হয়। মেট্রো রেলের যে কয়েকটা স্টেশন, সকল স্টেশনগুলিতে এখন আমাদের পুলিশি ফোর্স রয়েছে। চুরি করা এসব সরঞ্জাম স্থানীয় ভাঙারির দোকান ছাড়াও শ্যামপুরে বিক্রির তথ্য পেয়েছে পুলিশ। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের পাহাড়তলী থেকে 10 মাসের এক শিশুকে অপহরণ করে বিক্রির অভিযোগে 2 নারী সহ 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ। অপহরণের 3 দিন পর চাঁদপুর থেকে উদ্ধার করা হয় শিশুটিকে। সিসিটিভি ফুটেজে দেখা যায় শিশু চোর দলের এক সদস্যের সন্দেহজনক গতিবিধি। তার কয়েক সেকেন্ডের মধ্যে 10 মাস বয়সী আকাই দেখে কোলে করে অপহরণকারী দলের সদস্যদের হাতে তুলে দেয় আরেক শিশু। চুরি যাওয়া এই শিশু কয়েক ঘন্টার মধ্যে পাচার হয়ে যায় চাঁদপুরের মতলব এলাকায়। নিঃসন্তান এক দম্পতির কাছে বিক্রি করা হয় 20,000 টাকায়। হারা গেছে তখন আমি মনে করতে যে আমার যেমন পরানটা উড়ে গেছে, মানে কোথায় যাব, কি করব, কোথায় গিয়ে খুঁজবো, মানে এরকম লাগতেছে। মানে যে বা মেয়েটা নিয়ে গেছিল ওকে আমি খুঁজে পাইতেছি না। ও যেন 4-5 মিনিট কোথায় জানিয়েছিল ওকে খুঁজে পাই, ওর আম্মুও খুঁজে পায় না। আমার অনেক ভালো লাগতেছে আমার বাচ্চাকে আমি বেড়া পাওয়ার পর থেকে। দুগ্ধপোষ্য শিশু চুরি যাওয়ার অভিযোগ পেয়ে অভিযানের নামে পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে চট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে আটক করা হয় 4 জনকে। পরবর্তীতে আটককৃতদের স্বীকারোক্তি অনুযায়ী চাঁদপুরে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধারের পাশাপাশি আরও 2 জনকে আটক করা হয়। 10 মাস বয়সী একটা বাচ্চাকে প্রথমে তারা 3 জন মিলে এখান থেকে অপহরণ করে। অপহরণ করার পরে তারা পরবর্তীতে তাদের সাথে আরও 2 জন যোগ দেয়। তারা 5 জন মিলে বাচ্চাটিকে চাঁদপুরে নিয়ে যায়। সিসিটিভি ফুটেজ থাকার কারণেই খুব স্বল্পতম সময়ের মধ্যে আমরা এই আসামিদের শনাক্ত করতে পেরেছি এবং অপহৃত ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। শিশু অপহরণ ও বিক্রির অভিযোগে আটক 6 জনের বিরুদ্ধে পাহাড়তলী থানায় একটি মামলা করেছে শিশুর মা জাহানারা বেগম। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। মাদারীপুর থেকে 2 দিন আগে নিখোঁজ হওয়া শিশুর লাশ শরীয়তপুর থেকে উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে চাচি সহ 2 জনকে। জড়িতদের শাস্তির দাবি করেছেন শিশুর স্বজনরা। মাদারীপুর থেকে সঞ্জয় কর্মকার, অভিজিতের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। বাড়ির জমি ভাগাভাগি নিয়ে শিশু কুতুবুদ্দিনের চাচি নার্গিস আক্তারের সঙ্গে দেবর ভাসুরদের বিরোধ চলছিল। এর জের ধরে বুধবার সকালে কুতুবুদ্দিনকে গ্রামের বাড়ি থেকে কৌশলে অপহরণ করে বাবার বাড়ি শরীয়তপুরের জাজিরার নওডোবায় নিয়ে যায় নার্গিস। সেখানে শিশুটিকে শ্বাসরোধ করে হত্যার পর গোসলখানায় মাটি চাপা দেয় নার্গিস সহ কয়েকজন। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবি কুতুবুদ্দিনের স্বজনদের। বৃহস্পতিবার দুপুরে শিবচর থানায় নার্গিস ও তার মেয়ে হাফসার বিরুদ্ধে অপহরণ ও হত্যা মামলা দায়ের করেন কুতুবুদ্দিনের বাবা ইসমাইল ব্যাপারী। সেদিনই আসামিদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোররাতে উদ্ধার করা হয় শিশুটির মরদেহ। থানায় জিজ্ঞাসাবাদ করতে সে স্বীকার করে যে বাচ্চাটা তার নিজের ঘরের মধ্যে এরকম মাটির নিচে পুঁতে রাখছে। তখন সে নিজে দেখাই দেয়, দেখানোর মধ্যে লাশ শুক্রবার তাদের আদালতে তোলা হলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন অভিযুক্তরা। পরে তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত। সময় সংবাদ, মাদারীপুর। নোয়াখালীর সোনাইমুড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 4 জনের মৃত্যু। একজনকে বাঁচাতে গিয়ে মারা যান একে একে 3 জন। বিকেলে বজরা ইউনিয়নে বৈদ্যুতিক খুঁটি বিদ্যুতায়িত হয়ে মর্মান্তিক এই ঘটনা ঘটে। এলাকায় শোক নেমে এসেছে। মুহূর্তের এক দুর্ঘটনায় যেন বিভীষিকায় পরিণত হলো পুরো গ্রাম। স্বজনদের বুক ফাটা আর্তনাদ থামছেই না। এলাকাবাসী জানায়, উপজেলার বজরা এলাকার বাড়ির পাশের একটি ক্ষেতে সবজি তুলছিলেন কৃষক আব্দুর রহিম। শুক্রবার সকাল থেকে জমে থাকা বৃষ্টির পানিতে পল্লী বিদ্যুতের খুঁটির মাধ্যমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে থাকতে দেখে তার বোনের ছেলে। পরে মামাকে বাঁচাতে গিয়ে প্রাণ যায় ভাগ্নেরও। এক
এক পর্যায়ে চিৎকার শুনে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করতে এলে স্পৃষ্ট হন একই গ্রামের আরো 2 জন। এতে ঘটনাস্থলেই 4 জনের মৃত্যু হয়। বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়ার পর স্থানীয়রা তাদের লাশ উদ্ধার করে। 4 জনে একসাথে মারা গেছে ওখানে। পুরানো নাকি পিলার ছিল, লোহার পিলারের মধ্যে আটকে গেছে, সে পানিতে নামছে আর বলে ওই হয়ে গেছে, আর ইসুপ গেছে, আর সুমন গেছে, আর একটা চলে গেছে, যাই সবাই মারা গেছে। এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্থানীয় প্রশাসন। এই ঘটনায় তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ লাইনটি বন্ধ করে দেওয়া হয়। পরিস্থিতি স্বাভাবিক হলে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন পল্লী বিদ্যুতের কর্মকর্তারা। সময় সংবাদ, নোয়াখালী। ডেঙ্গুর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভাইরাসজনিত নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে বেশিরভাগই শিশু। চিকিৎসকরা বলছেন, আবহাওয়া পরিবর্তনের কারণে বাড়ছে ঠান্ডা, কাশি ও শ্বাসকষ্টজনিত সমস্যা। এ অবস্থায় ধুলোবালি থেকে দূরে থাকার পরামর্শ তাদের। ডেঙ্গুর প্রকোপে রোগীর চাপে যখন হিমশিম অবস্থা, তখন রাজধানীর হাসপাতালগুলোতে বাড়ছে আবহাওয়া পরিবর্তনের কারণে নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। ছুটির দিনেও ঢাকা শিশু হাসপাতালের জরুরি বিভাগের সামনে এই দীর্ঘ সারি বলে দিচ্ছে রোগীর চাপ কতটা বেড়েছে। প্রচণ্ড জ্বর আর সর্দি কাশি নিয়ে শিশুদের অবস্থা খারাপ হচ্ছে। শুধু ঢাকা নয়, আশপাশের জেলা থেকে বেশি আসছে এ ধরনের রোগী। টানা 3 দিন থেকে 4 দিনও কমছে না জ্বর। নাপা দিছিলাম তো কোনো পরিবর্তন দেখতেছি না। ওর তো আজকে 3 দিন যাবত, আর বড় মেয়ে শুধু রাত্রে দেখলাম আজকে। ডাক্তার টেস্ট দিছে, ওষুধ দিছে, খাওয়াইতেছি, কমে না, এই জন্য এখানে ইবনিসিনাতে দেখাইছিলাম, টেস্ট দিছি, ডাক্তার ওষুধ দেয় নাই, মানে শনিবারে দেখার কথা, এখন ব্যথা বেশি, এর জন্য নিয়ে আসছি। এদিকে শুধু ঢাকা শিশু হাসপাতালে গত 1 সপ্তাহে 84 জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন, যাদের মধ্যে 4 জন রয়েছে আইসিইউতে। 60,000-এ নেমে গেছে, পরে এখন 1 লাখে উঠছে। আবার প্লাটিনের যখন ভর্তি করছিলাম তখন ছিল 1,57,000, তো গতকালকে প্লাস দেখলাম 42,000। চিকিৎসকরা বলছেন, ডেঙ্গুর পাশাপাশি ভাইরাসজনিত রোগীর চাপ সামাল দিতে বেশ বেগ পেতে হচ্ছে তাদের। এখন ঘরে ঘরে যেটা হচ্ছে মূলত ভাইরাল ফিভার হচ্ছে, সাথে ডেঙ্গু আছে। মোটামুটি একই সিমটম নিয়ে প্রেজেন্ট করতেছে, সবারই জ্বর, সর্দি, কাশি, ঠান্ডা আসতেছে। বাচ্চাদের প্ল্যাটিলেট কাউন্টটা হচ্ছে খুব র্যাপিডলি ফল করতেছে, বাচ্চারা খুব তাড়াতাড়ি হচ্ছে শকে চলে যাচ্ছে। খুবই আমরা আসলে হিমশিমের মধ্যেই যাচ্ছে আমাদের। এ সময় অভিভাবকদের শিশুদের প্রতি বাড়তি সতর্কতার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের লাশ থাকার কোনো প্রমাণ কোথাও নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে রাজধানীতে তার সরকারি বাসভবনে সাংবাদিকদের তিনি একথা বলেন। জিয়াউর রহমানের লাশ তো কেউ দেখে নাই, বিএনপিও প্রমাণ করতে পারবে না যে বাক্সটি চন্দ্রিমা উদ্যানে কবরের মধ্যে দেওয়া হয়েছিল সেখানে জিয়াউর রহমানের লাশ ছিল। যেখানে জিয়াউর রহমানকে প্রথম সমাহিত করা হয়েছে বলে বলা হয়, বিএনপি দাবি করে, সেখান থেকে যে লাশগুলো উত্তোলন করা হয়েছিল, 3 জনের লাশ উত্তোলন করা হয়েছিল, এবং সেই 3 জনের লাশ দেখেছিলেন তখনকার সেই ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন জহির আহমদ চেয়ারম্যান, তিনি এখনো বেঁচে আছেন। তারা কেউ জিয়াউর রহমানের লাশ দেখেন। যে লাশটি দাফন করা হয়েছে সেটি জিয়াউর রহমানের লাশ ছিল না, এটি এরশাদ সাহেব জীবদ্দশায় বলে গেছে। আন্দোলনের নামে নৈরাজ্য করে শিক্ষার্থীদের পড়ালেখায় বাধার সৃষ্টি করলে পরিণতি ভয়াবহ হবে বলে সতর্ক করেছেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। বিকেলে কেরানীগঞ্জের হযরতপুর কলেজ প্রাঙ্গণে হযরতপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি বলেন, বিএনপি নেতৃত্ব শূন্য একটি দল, তাই অহেতুক আস্ফালন করে কোনো লাভ হবে না। সম্মেলনে বক্তব্য রাখেন কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের আহ্বায়ক ইউসুফ আলী চৌধুরী সেলিম, যুগ্ম আহ্বায়ক হাজী শফিউল আজম খান বারকু ও হাজী আলতাফ হোসেন বিপ্লব। প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, অশুভ শক্তির ষড়যন্ত্র এখনো চলছে, তাই সবাইকে সতর্ক থাকতে হবে। ষড়যন্ত্র না করে নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে বিএনপির প্রতি আহ্বান জানান তিনি। আমাদের সন্তানরা যাদের ব্যক্তাপথে চলে গেছে কোভিডের জন্য, তাদের পড়ালেখায় বাধার সৃষ্টি করেন, আবার জনদুর্ভোগ সৃষ্টি করেন, তার পরিণতি কিন্তু ভয়াবহ হবে, এটা আমি বলে দিতে চাই। আমরা কোনো খালি মাঠে গোল করতে চাই না। আপনারা প্রস্তুতি নিয়ে আগামী নির্বাচনে আপনারা আসেন, আমরা এটাই চাই। অহেতুক আন্দোলন নামে সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করবেন না। কেউ যদি অহেতুক আন্দোলন করে, সন্ত্রাস করে, তাকে প্রতিহত করার জন্য প্রস্তুতি গ্রহণ করবেন এবং আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করবেন।
কক্সবাজার সমুদ্র সৈকতের সিগাল পয়েন্ট থেকে 2 ঘন্টার ব্যবধানে 2 জনের লাশ উদ্ধার করা হয়েছে। এদের একজনের মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে। এদিকে সৈকত এলাকায় 10 দিনব্যাপী সচেতনতামূলক প্রচার শুরু করেছে জেলা প্রশাসন। আরো জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজার সমুদ্র সৈকতে অসতর্কতায় প্রায় ঘটছে দুর্ঘটনা। আবারও গোসল করতে নেমে পানিতে ডুবে মারা গেলেন এক পর্যটক। শুক্রবার বিকেল 3টার দিকে সৈকতের সিগাল পয়েন্টে গোসল করতে নেমে সাগরে ভেসে যান এক পর্যটক। তাকে জীবিত অবস্থায় উদ্ধার করে আনা হয় কক্সবাজার সদর হাসপাতালে। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। যেমন যে আজকে একটা ঘটনা ঘটছে সেম জায়গায়, যেখানে আমরা লাল ফ্ল্যাগ প্রতিনিয়ত আমরা লাল ফ্ল্যাগ ইউজ করে থাকি, সেখানে আমরা সাথে সাথে হাসপাতালে নিয়ে যাওয়ার পর দেখতেছি ওনাকে ডাক্তাররা মৃত ঘোষণা করা হয়েছে। এর আগে দুপুর 1টার দিকে একই স্থান থেকে সাগরে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয় অজ্ঞাত এক যুবকের লাশ। তার গায়ে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে টুরিস্ট পুলিশ। বাম চোখে একটু আঘাতের চিহ্ন আছে, আর কপালের বাম সাইডে এটা সামান্য একটু কাটা, শিলা কাটা আর কি এরকম। আমরা ওনাকে রেস্কিউ বোটে তুলে নিয়ে এখানে কাঁচায় নিয়ে আসার পর আমরা এটা প্রশাসনকে হাতে তুলে দিই। এদিকে পর্যটকদের সতর্ক করতে 10 দিনের ক্যাম্পেইন শুরু করলো জেলা প্রশাসন। সাগরে নামার ক্ষেত্রে কি কি ঝুঁকি রয়েছে তা তুলে ধরা হচ্ছে ক্যাম্পেইনে। সৈকতের বালিয়াড়িতে টাঙানো হয়েছে নির্দেশনা সম্বলিত সাইনবোর্ডও। আমরা প্রত্যেকটা আবাসিক হোটেলে এই লিফলেটগুলো দিয়েছি, ট্যুর অপারেটর অফিসে আমরা এই লিফলেটগুলো দিয়েছি। যারা পর্যটক হিসেবে আসবেন, যারা হোটেলে আবাসনের জন্য থাকবেন, তারা ঢুকবার মাত্রই তাদেরকে কিন্তু এটা দেওয়া হবে। তারা যেন পড়তে পারেন, তারা চেক ইনের সময় আবার যখন বের হবেন। এছাড়াও আমাদের বিসিএ ঢোকার সাথে সাথেই কিন্তু তাদেরকে এই প্রচার পত্রগুলো দেওয়া হচ্ছে এবং মাইকিং তো সবসময় করা হচ্ছে। চলতি বছরে সাগরে গোসল করতে নেমে এই পর্যন্ত মৃত্যু হয়েছে 4 জনের। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। মুন্সিগঞ্জের মাওয়ায় ছুটির দিনে ইলিশের বেচাকেনা জমজমাট। ভোর থেকে রাজধানী সহ বিভিন্ন এলাকা থেকে আসা ক্রেতাদের আগমনে মৎস্য আড়তগুলোর সরগরম। দামও চড়া। পদ্মার বড় ইলিশের দাম হাঁকা হচ্ছে কেজি প্রতি 1500 টাকা পর্যন্ত। আবু সাইদের ক্যামেরায় নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। মুন্সিগঞ্জের পদ্মা পাড়ে মাওয়া মৎস্য আড়তগুলোতে ভোরের আলো ফুটতেই শুরু হয় এমন কোলাহল। এমনিভাবে সাজিয়ে রাখা হয় জেলের জালে ধরা পড়া পদ্মার বড় বড় ইলিশ। দেখে মনে হচ্ছে এ যেন ইলিশের মেলা। গেল সপ্তাহ থেকে পদ্মায় কাঙ্ক্ষিত ইলিশ মিলায় জৌলস বেড়েছে আড়তগুলোর। তবে ইলিশের ভরা মৌসুমে দাম বেশি হয়, ক্রেতারা হতাশ। নদীর ইলিশ, পদ্মার ইলিশ যেটা 1400-1500 টাকা কেজি, আর বরফ দেওয়া যেটা আসে এটা 1000, 1100, 1200। ঢাকা উত্তরা থেকে আসছি তাজা ইলিশ কিনতে, কিন্তু ওখানে উত্তরা থেকে এখানে দামটা একটু বেশি। এসব আড়তে বড় ইলিশ কেজি প্রতি বিক্রি হচ্ছে 1200 থেকে 1500 টাকা পর্যন্ত। 700 থেকে 800 গ্রামের ইলিশের দাম হাঁকা হচ্ছে 700 থেকে 900 টাকা, আর 400 থেকে 500 গ্রামের ইলিশের দাম 500 থেকে 550 টাকা কেজি। আড়তদাররা বলছেন চাহিদার তুলনায় ইলিশের সরবরাহ কম থাকায় দাম একটু বেশি। 1-1.5 মণ মাছ হোটেলে লাগে, তো হোটেলটা টান পড়ে নেই। আমাকে আবার শুক্রবার হলে নানান জায়গা থেকে কাস্টমার আসে। মাওয়ায় মৎস্য আড়তগুলোতে ভোরে মাত্র 2 ঘন্টায় প্রতিদিন বিক্রি হয় প্রায় কোটি টাকার মাছ। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। দেখছেন রাত 11টার সময়। মসজিদ, গুরুদুয়ারার পর এবার মন্দিরে গিয়ে ভোটের জনসংযোগ করলেন পশ্চিমবঙ্গের ভবানীপুর আসনের তৃণমূলের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার রাতে মিডিয়াকে এড়িয়ে তিনি ভবানীপুর এলাকার একটি মন্দিরে গিয়ে পূজা দেন। এদিকে শুক্রবার বিশ্বকর্মা পূজার দিনই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 71তম জন্মদিন পালন করছে কেন্দ্রীয় সরকারের শাসক দল বিজেপি। 30 সেপ্টেম্বর ভবানীপুর আসনে ভোট গ্রহণ সামনে রেখে বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে কমিশন। কলকাতা থেকে আরো জানাচ্ছেন সুব্রত আচার্য। 2011 সালের পর থেকে দুর্গাপুজো বা কালী পুজোয় ক্লাবগুলোকে বাড়তি সুবিধে, মুসলিমদের হজের সময় বিশেষভাবে গুরুত্ব দিয়ে সরকারি সুযোগ সুবিধা নিশ্চিত করার মতো নানা পদক্ষেপ নিতে দেখা গেছে তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর এ কারণেই তৃণমূল বিরোধী শিবির থেকে বরাবরই মমতার বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগ কাজে লাগানোর অভিযোগ তোলা হয়।
এবারও মমতার বিরুদ্ধে ভোটের আগে ধর্মীয় অনুভূতি কাজে লাগানোর অভিযোগ তুলেছে বিরোধী শিবির। সরাসরি মাঠে নেমে প্রচারে অংশ না নিলেও এরই মধ্যে মসজিদের ইমামদের সঙ্গে বৈঠকের পরের দিনই গিয়েছিলেন শিখ সম্প্রদায়ের গুরুদুয়ারাতে। এবার এর 24 ঘন্টার মধ্যেই একটি মন্দিরে গিয়ে সন্ধ্যা পুজোয় অংশ নেন তৃণমূল নেত্রী। এদিকে শুক্রবার হিন্দু ধর্মের মানুষ বিশ্বকর্মা পুজো উদযাপন করেছেন, আর এদিনই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭১তম জন্মদিনও আনুষ্ঠানিকভাবে পালন করে বিজেপি। শিশু মৃত্যু বেড়ে যাবে, তখন দেখবেন এই মমতা ব্যানার্জি বলে দেবে। আমি তো তখন মুখ্যমন্ত্রী ছিলাম না, আমি তো মুখ্যমন্ত্রী দ্বিতীয়বারের জন্য হইনি। বিশ্বকর্মা পূজা দিতে দেখা গিয়েছে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকেও। এদিকে ভবানীপুর আসনে এদিন সকাল থেকে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছে নির্বাচন কমিশন। আগামী 30 সেপ্টেম্বর ভবানীপুর ছাড়াও আরও 2টি আসনে ভোট। কোভিড বিধি মেনেই ভোট পরিচালনা করতে নানামুখী ব্যবস্থা নেওয়া হয়েছে। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত।